হ্যালো এভরিওয়ান, ডিবিএস ম্যাডামের ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আমি ডিবিএস ম্যাডাম। সবার আগে চ্যানেলটা সাবস্ক্রাইবের পর নোটিফিকেশন অন রাখবে, যাতে যখন যখন ভিডিও আপলোড হোক তোমাদের কাছে পৌঁছে যায়। আলোচনার বিষয় আজকে ক্লাস 7 জিওগ্রাফি নদী যে চ্যাপ্টারটা আছে আমরা ওয়ান শট ডিসকাশন করব। এই চ্যাপ্টারটার বিষয়বস্তু কি আছে, চ্যাপ্টার থেকে কি ধরনের প্রশ্ন এসে থাকে সেটা নিয়েই কিন্তু আমরা আলোচনা করব। ঠিক আছে, শুরু করা যাক। ভিডিওটা বেশি থেকে বেশি লাইক শেয়ার করো, নোটিফিকেশন অন রেখো, যাতে যখনই ভিডিও আপলোড হোক তোমাদের কাছে পৌঁছে যায়। ঠিক আছে, আমি যা যা পড়িয়েছি সব প্লেলিস্টে পাবে, প্লেলিস্ট ভিজিট করো, সেখান থেকে দেখে নিও। দেখো, সবার আগে আমরা যে চ্যাপ্টারটা পাচ্ছি, চ্যাপ্টারটার নাম কি না, নদী আমাদের চ্যাপ্টারটার নাম। ওকে, দেখো একটা কথা আমাদের মাথায় রাখতে হবে যে ভূপৃষ্ঠের কোনো একটা আমরা বলতে পারি যে নদীর তিনটে প্রবাহ পথ আমরা দেখতে পারি। ঠিক আছে, নদী কাকে বলে অবভিয়াসলি এটা বলতে হবে না, তোমরা জানো। ওকে, তাহলে নদীর মোটামুটি তিনটে প্রবাহ পথ আমরা লক্ষ্য করে থাকি। কি কি না, উচ্চ প্রবাহ বা আমরা পার্বত্য প্রবাহ বলে থাকি, মধ্য প্রবাহ বা মালভূমি প্রবাহ বলে থাকি, আর নিম্ন প্রবাহ বা সমভূমি প্রবাহ আমরা বলে থাকি। তো আমাদের যদি প্রশ্ন আসে যে নদীর কটা প্রবাহ থাকে, তখন আমাদের কিন্তু বলতে হবে যে নদীর তিনটে প্রবাহ। কি কি প্রবাহ আমরা বলবো, বা একটা আদর্শ নদীর কি কি মানে কটা প্রবাহ থাকে। ঠিক আছে, এবার একটা কথা মাথায় রাখতে হবে যে নদী যেটা আছে, নদীর কিছু কাজ থাকে। ওকে, নদীর কাজগুলো কি কি আছে আমরা বলতে পারি। সবার আগে পার্বত্য প্রবাহ যেটা হয়, সেই প্রবাহে নদী ক্ষয় কাজ বেসিক্যালি করে থাকে। পার্বত্য অঞ্চলে উচ্চ গতি বেসিক্যালি যেটা হয়, উচ্চ গতিতে যে কোনো নদী মূলত ক্ষয় কাজ করে, কারণ এই গতিতে ভূমিটা কি হয়, সাধারণত সমতল সাধারণত থাকে না, বন্ধুর টাইপের থাকে, কিংবা যেটা বলতে পারি ভূমির ঢাল উভয় বেশি থাকার জন্য নদী কিন্তু এই প্রবাহে, উচ্চ প্রবাহে প্রচণ্ড গতিতে প্রবাহিত হয়। ওকে, যার ফলে কি হয়, ঘর্ষণ হয়, অবঘর্ষ হয়, দ্রবণ হয়। ওকে, তো যার ফলে এখানে আমরা বলতে পারি যে বিভিন্নভাবে একটা শিলা ক্ষয়প্রাপ্ত হচ্ছে, যে নদীর যে আছে, নদী বইছে যেটা মাটিতে নিচে যে পাথর টাথরগুলো থাকে সেটা ক্ষয়প্রাপ্ত হয়। তো ক্ষয় কার্য সেজন্য উচ্চ প্রবাহে হয়ে থাকে। এবার মালভূমির থেকে উচ্চ সমভূমি পর্যন্ত বা মধ্যগতিতে নদী মূলত কি করে না, বহন কার্য করে থাকে। এই অংশে ভূমির ঢাল যথেষ্ট পরিমাণে কমে যায়, তখন ভূমিটা অতটাও ঢালু থাকে না। উচ্চ প্রবাহ কি হয়, পর্বত থেকে পড়ছে। মধ্য প্রবাহটা কি হচ্ছে, মালভূমির থেকে উচ্চ সমভূমি পর্যন্ত, তো ওটা পর্বত থেকে পড়ার ব্যাপার নেই। তো দ্যাটস ওয়াই কি হয়, এখানে ক্ষয় কার্যটা তেমন হয় না। নদী কি করে, এই সময় বহন কার্য করে। বোঝা গেল, যথেষ্ট পরিমাণে এটার যে গতিটা, নদীর যে ঢালটা সেটা কম হওয়ার ফলে যে ক্ষয়কারী যে শক্তিটা হয় নদীর, সেটা থাকে না। নদী কি করে এই সময় না, নদী এই সময় লম্ফদান, ভাসমান, দ্রবণ কিংবা টানের দ্বারা বহন কার্য, যা যা ক্ষয় হয়েছে বহন করতে থাকে, বয়ে নিয়ে চলে যাকে বলা হয়। ওকে, এইবার কি করে নদী সমভূমিতে যখন আসে, সমভূমি বা নিম্ন প্রবাহে, তখন নদী কি করে সমুদ্রের তলে থাকে। মোটামুটি আমরা বলতে পারি নিম্ন প্রবাহের যে ভূমিটা সেটা সমুদ্র সমতলে থাকে। ফলে এই সমুদ্র থেকে যেটা উঁচুতে হয় সেটাই তো পার্বত্য, তারপরে মালভূমি, সমুদ্র তলের সঙ্গে যেটা সেম থাকে সেটাই তো সমভূমি না। তো যাই হোক, এই যে প্রবাহ থাকে, নদী প্রায় একদম গতি তেমন থাকে না, অর্থাৎ স্রোত তেমন থাকে না, বেগ শূন্য হয়ে পড়ে। তো এই সময় নদী না তো ক্ষয়কার্য করে না তো বহন কার্য, এই সময় যা বয়ে এনেছে সেটা সঞ্চয় করে, অর্থাৎ নদী সঞ্চয় কাজ চালায়। ওকে, তো আমরা বুঝতে পারলাম এই অংশে যে হ্রাসপ্রাপ্ত নদীর জল অতিরিক্ত ক্ষয়জাত পদার্থের বোঝা সঞ্চয়ের কাজ গড়ে তোলে, বা সেগুলো সঞ্চয় করতে থাকে। তাহলে বোঝা গেল একটা আদর্শ নদীর বেসিক্যালি কি কাজ, বা নদীর কাজগুলো কি কি হতে পারে, এটা বোঝা গেল। এবার কিছু কথা বলি, সেটা হচ্ছে আমাদের অনেক সময় প্রশ্ন এসে থাকে যে উচ্চ পার্বত্য অঞ্চলে নদীর ক্ষয় কাজের দ্বারা গঠিত ভূমিরূপগুলোর বর্ণনা করার জন্য। তো উচ্চ পার্বত্য অঞ্চলে যে ক্ষয় কাজের দ্বারা গঠিত ভূমিগুলো যেগুলো হয়, সেটা আমরা কি বলতে পারি না, পার্বত্য প্রবাহে নদীর যে প্রবল বেগ থাকে, সেই প্রবল বেগের ফলে কি হয় না, নিম্ন ক্ষয় খুব বেশি হয়, অর্থাৎ নিচের দিকের ক্ষয়টা খুব বেশি হয়, কিন্তু সে পরিমাণে পাশের ক্ষয়টা কিন্তু খুব একটা বেশি হয় না, অর্থাৎ পার্শ্ব ক্ষয়টা কিন্তু তেমন বেশি হয় না। ওকে, ফলে এই অংশে সংকীর্ণ এবং গভীর আকৃতির কি হয় না, উপত্যকা গঠিত হয়।
ঠিক আছে। এই যে উপত্যকাগুলো সেটা আই আকৃতির বেসিক্যালি হয়ে থাকে, কেননা এখানে জলপ্রবাহ হয়, ধস হয়, এইসব কারণের জন্য আই আকৃতির উপত্যকা দেখা যায়। এবার আই আকৃতির উপত্যকাটা কি হয় না ক্ষয়প্রাপ্ত হয়ে ভি আকৃতির উপত্যকার সৃষ্টি হয়ে থাকে। তাহলে মনে থাকবে, ক্লিয়ার? এটা বোঝা গেল ব্যাপারটা কি বোঝালাম? অর্থাৎ এখানে কি হচ্ছে, এখানে ক্ষয় কাজটা হচ্ছে এবং ক্ষয়টা নিচের দিকে যেহেতু হচ্ছে, নদী যেটা হয় নদীর যে নিচের দিকে সেখানে ক্ষয় কাজটা হয়ে থাকে, যার ফলে কি হয় পার্শ্ব ক্ষয়টা বেশি হয় না। নদীটা সাধারণত কি হয়ে থাকে এই সময় আই আকৃতি বা ভি আকৃতির উপত্যকা সৃষ্টি করে। কি আকৃতি? আই আকৃতি বা ভি আকৃতি উপত্যকা সৃষ্টি করে, যাকে আমরা গিরিখাত বলে থাকি। তাহলে ব্যাপারটা কনসেপ্টটা ক্লিয়ার হলো। উচ্চ পার্বত্য অঞ্চলে ক্ষয়কাজের দ্বারা গঠিত ভূমিরূপ বললে আমরা কিন্তু এটা বলতে পারবো। ওকে, গিরিখাতের কথাটা আমরা গিরিখাত বলছি, আই আকৃতি ভি আকৃতির যে উপত্যকা তার কথাটা কিন্তু আমরা বলতে পারবো। ওকে, নদী গতিপথে যেটা কোমল শিরা অবস্থান করলে নদীর জলের সঙ্গে সেগুলো কিন্তু বাহিত হয় এবং নুড়ি বালি ঘুরতে 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 সেটা অগ্রসর হতে থাকে। ঠিক আছে, এবার অবঘর্ষ প্রক্রিয়ায় নদী খাতে ছোট ছোট প্রায় গোলাকৃতি গর্তের সৃষ্টি হয়। এর ফলে কিন্তু কিছু মন্থকূপও দেখতে পাওয়া যায়। তাহলে বোঝা গেল নদীর গতিপথে কোমল শিলার অবস্থান করলে নদীর জলের সঙ্গে বাহিত যে নুড়ি বালি প্রভৃতি ঘুরে ঘুরে অগ্রসর হতে থাকার ফলে অবঘর্ষণ প্রক্রিয়ায় নদী খাতে ছোট ছোট গোলাকার গর্তের সৃষ্টি হয়, যেকে আমরা মন্থকূপও বলে থাকি। এটাও কিন্তু মন্থকূপটাও ইম্পর্টেন্ট, মন্থকূপটা কিন্তু আমাদের জিজ্ঞেস করে বা আসে। এবার এখানে আমি একটু বলি, সেটা হচ্ছে নদী বদ্বীপ প্রবাহ বা নিম্ন প্রবাহের কাজ যেটা আছে সেটাও ইম্পর্টেন্ট, আর মধ্য প্রবাহ বা সমভূমি প্রবাহ কাজও কিন্তু ইম্পর্টেন্ট। তো সমভূমি প্রবাহের কাজ, মধ্য প্রবাহের কাজ, এটা অলরেডি আমি বলে দিয়েছি, এটা কিন্তু ভালো করে একটু করতে হবে। এখানে মধ্য প্রবাহ যেটা হয়, আমরা উচ্চ প্রবাহে কি জানতে পারলাম, আই আকৃতি ভি আকৃতি গিরিখাত আমরা জানতে পারলাম, উপত্যকা সৃষ্টি হয়। মধ্য প্রবাহে আমরা কিন্তু মিরেন্ডার দেখে থাকি। মিরেন্ডারটা কি না সমভূমি প্রবাহ বা মধ্য গতিতে ভূমির ঢাল কমে যায় বলে নদীর যে আমরা বলতে পারি ধীর গতিতে প্রবাহিত হয়, কেননা ভূমির ঢালটা তো এই সময় কম। এই সময় উচ্চ প্রবাহে যতটা স্রোত থাকে এই সময় স্রোত ততটা থাকে না, কেননা এই সময়টা নদী মধ্য গতিতে থাকে। তো মধ্য গতিটা একদম উঁচুর থেকে পড়ে না। ওকে, তো সেই জন্য ভূমির ঢালটা এখানটা অনেকটা বেশি কম থাকে, তো সেই জন্য ধীর গতিতে প্রবাহিত হয়। ফলে নদী সামান্য বাধা পেলেই তখন এঁকে বেঁকে, স্রোত তো বেশি না, যখন স্রোত বেশি থাকে সামনে যা আসছে তাকে উড়িয়ে চলে যাচ্ছে। স্রোত কম হলে কি হচ্ছে, সামনে এখানে একটা পাথর বাধা পাচ্ছে, পাশ থেকে বেঁকে চলে যাচ্ছে। ঠিক আছে, তাহলে তখন কি হয়, নদীটা এঁকে বেঁকে বইতে থাকে। ওকে, মনে থাকবে। এবার একটা কথা মাথায় রাখতে হবে, গ্রিক পুরাণে নদীর যে দেবতা সেটা মিরেন্ডার ছিল। তো মিরেন্ড্রসের নাম অনুযায়ী যে কোনো নদীর আঁকাবাঁকা গতিপথকে কি বলা হয়, মিরেন্ডার বলা হয়। তাহলে আমরা গ্রিক পুরাণে নদীর দেবতা যে মিরেন্ড্রস, তার নাম অনুসারে যে কোনো আঁকাবাঁকা নদীকে আমরা মিরেন্ডার বলে থাকি। তাহলে মিরেন্ডারটা কি, আশা করি তোমাদের কনসেপ্টটা কিন্তু ক্লিয়ার হয়েছে। এরপরে আমি একটু বলবো, সেটা হচ্ছে অশ্বক্ষুরাকৃতি হ্রদ। ভেরি 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 ইম্পর্টেন্ট, অশ্বক্ষুরাকৃতি হ্রদ, যেটা পরীক্ষায় আমাদের খুব এসে থাকে। দেখো, সমভূমি অঞ্চলে কোনো কোনো নদী অসংখ্য বাঁক দেখা যায়। ওকে, নদীর এই বাঁক ক্রমশ কি করে, আয়তনে বৃদ্ধি পায়। এবার আয়তনে যখন বাঁকটা বৃদ্ধি পায়, ধরো নদীর একটা নিম্ন প্রবাহ, নদীর একটা হালকা বাঁক, সেটা ধীরে 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 ক্রমশ বাঁকটা কিন্তু এরকম ছিল তো বাঁকটা, আবার ধরো এরকম হয়ে গেল, বাঁকটা ধীরে 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 ওটা বৃদ্ধি পেতে থাকে। তাহলে আমরা বুঝতে পারছি যে নদীর যে বাঁক ক্রমশ ওটা আয়তনে বৃদ্ধি পায়। এক সময় বাঁকের যে মাঝখানটা, মধ্যবর্তী স্থানটা ক্রমশ কি হয়, সংকীর্ণ হয়ে পরস্পরের কাছে এসে ক্ষয় পেয়ে দুটো বাঁকের মিলিত হয় এবং নদীর যে সোজা পথে সেটা চলতে থাকে। ওকে, এর ফলে আমরা যে নদীর বাঁকটি জল জমে একটা হ্রদের সৃষ্টি করে। ওকে, কথাটা বোঝাতে পারলাম? দেখো, অশ্বক্ষুরাকৃতি হ্রদটা একটু বুঝিয়ে দিই। এটা ইম্পর্টেন্ট। ধরো নদীটা প্রবাহিত হচ্ছে, একটা নদী এরমভাবে প্রবাহিত হচ্ছে, ঠিক আছে,
এবার নদীটা যখন প্রবাহিত হচ্ছে, সাপোজ এইভাবে প্রবাহিত হচ্ছে, তো নদীটা আস্তে আস্তে কোনো কিছু বাধা পেলে সমভূমি অঞ্চলের মধ্য দিয়ে যখন প্রবাহিত হয়, আস্তে আস্তে একটু বেঁকে গেল, একটু বাধা পেয়েছে, একটু বেঁকে গেল, ঠিক আছে। এই যে নদীটা, ধরো এটা নদী, এটা এরকম বেঁকে গেছে, আর নদী যখন বাধাপ্রাপ্ত হয়, যখন এবার তো বইছে তো নদী, ধরো একটা নদী বইছে, তখন এই যে পাড়টা তখন ভেঙে যায়। তো এই জায়গাটা আস্তে 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 কী করতে থাকে না, পলি জমতে থাকে। এই জায়গাটা পলি জমতে, কারণ নদীটা এখানটা বাধা পেলো কিছুতে, পলিতেই ধরো বাধা পেলো, এখানটা কিন্তু পলি জমছে। নদীর এই জায়গাটাও কিন্তু পলি, কারণ যেখানটায় বাধা পাচ্ছে, ধাক্কা মারছে, তো পাড়টা কী হচ্ছে, ভেঙে যাচ্ছে। এই জায়গাটাও এরকম পলি জমে যাচ্ছে। আস্তে আস্তে নদী কী করছে না, মানে ধরো আমরা নদীটা সমভূমি অঞ্চলের উপর দিয়ে বইছে, যখন নদীটা কী করছে, বাঁকের সামনে এলো বা বাঁক দেখা গেল, নদীর সেই বাঁকে ক্রমশ আয়তনটা বেড়ে যাচ্ছে, আর নদী, আমি কি বললাম না, বাধাপ্রাপ্ত হচ্ছে। এবার পরস্পর যত বাধা পাচ্ছে, আরও যখন যাচ্ছে ধীরে 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 ধীরে, এটা কিন্তু আরও বেঁকে যাচ্ছে, আরও এরমভাবে বেঁকে যাচ্ছে এটা, ওকে, আরও এভাবে বেঁকে যাচ্ছে। যখনই এরমভাবে বাঁকছে, কেন বাঁকছে, কেন, কারণ এখানটা কন্টিনিউ যখনই এসে বাড়ি খাচ্ছে বাড়ি খাচ্ছে বাড়ি খাচ্ছে না, এখানটা এরকমভাবে পলি জমতে শুরু করে দিচ্ছে। পলি জমছে, এদিক থেকেও কিন্তু জমছে জিনিসটা, এদিক থেকেও জমছে, পলি জমতে শুরু করে দিচ্ছে। এক সময় এমন এসে দাঁড়াচ্ছে যে নদীটা এরম যে বইছিল, এখানটা যে পলি জমেছে, একদম ধরো নদীটা এরকম বাঁক, তো এরকম নদী, টোটাল নদী এরম একটা বাঁক, যদি এখানটা পলি হয়ে যায়, তাহলে নদীটা এরকমভাবে বেঁকে যাচ্ছে, অটোমেটিক পথটা বন্ধ হয়ে যাচ্ছে। এটা কী হচ্ছে, এটা বদ্বীপের আকারে, তোমার ওর নামটা কী জানো, হ্রদের আকারে সৃষ্টি হচ্ছে না, এই জায়গাটা তো সমভূমি তৈরি হয়ে যাচ্ছে, এটা নদী, তো অটোমেটিক নদী এখান থেকে প্রবাহিত হচ্ছে, আর এখানটা সমভূমির সৃষ্টি হচ্ছে, এখান থেকেও প্রবাহিত হচ্ছে নদী, মাঝখানটার কী হচ্ছে, নদীটা সমভূমির সৃষ্টি হচ্ছে, একটা অশ্বক্ষুরাকৃতি হ্রদের আকৃতি সৃষ্টি হয়েছে, লাইক এই রকম সৃষ্টি হয়েছে নদী। আবার এখান থেকে এরমভাবে বইছে, এরমভাবে এখান থেকে বইছে, আর এখান থেকে পলি জমে গেছে, ধরো এখান থেকে এরকমভাবে পলি জমে গেছে, ওকে, আর আবার নদীটা এইখান থেকে বইছে। তো এইটা আকৃতিটা অনেকটা কি হয়, অশ্বের খুরের মতো হয়, ওকে, সেই জন্য অশ্বক্ষুরাকৃতি, এগুলো সব কিন্তু সমভূমি, তখন মানে তখন হ্রদ এটা, ওকে, মানে পলি জমে গেছে, বুঝতে পারছো। তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে, যখন সমভূমি অঞ্চলে কোনো কোনো নদী কি হচ্ছে, অসংখ্য বাঁকের সৃষ্টি করে, কি করে, নদীর বাঁক ক্রমশ আয়তনে বৃদ্ধি পেতে থাকে। আমরা দেখছি এটা যদি যতটা ছিল, ধীরে 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 ওটা কি হচ্ছে না, আয়তনে বাড়ছে, ক্রমশ বাঁকের মধ্যবর্তী যে স্থানটা আছে, সেটা কি হয়, সংকীর্ণ হয়ে পরস্পরের কাছাকাছি চলে আসছে, অর্থাৎ এই যে এখানে পলি পড়তে শুরু করে দিচ্ছে, ওকে, পরস্পরের কাছাকাছি চলে আসছে, ওকে। এবার দুটি বাঁকের যে মিলিত হয় বা মিলিত স্থান, এবং নদীর যে সোজা চলে যেতে থাকে, ফলে কি হয়, মানে রেখে থাকা নদীর যে বাঁকটা, সেটা জল জমে একটা হ্রদের আকৃতির সৃষ্টি হয়। দেখো এরমভাবে গেলে একটা হ্রদের মতো ওটা সৃষ্টি হয়ে যাচ্ছে, যেহেতু একটা অশ্বের খুরের মতো হচ্ছে, তাই এটাকে অশ্বক্ষুরাকৃতি হ্রদ বলছে। তো এটা একটু অশ্বক্ষুরাকৃতি হ্রদ যেটা আছে, এটা একটু পড়ে নেবে, যদি বুঝতে পেরে থাকো ভালো, না পারলে বলবে, আবার একদিন বুঝিয়ে দেবো, অশ্বক্ষুরাকৃতি হ্রদ ডিটেলসে বুঝিয়ে দেবো ওটা, ওকে। অশ্বক্ষুরাকৃতি হ্রদটা কিন্তু ইম্পর্টেন্ট, কোথায় গেল, এই যে এটা কিন্তু পড়বে, ঠিক আছে, পরীক্ষায় কিন্তু আমাদের খুব আসে অশ্বক্ষুরাকৃতি হ্রদটা। এবার দেখো এখান থেকে আমাদের আসে হচ্ছে আন্তর্জাতিক নদী কাকে বলে, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, পরীক্ষায় এসে থাকে, যে কোনো নদী যখন তার উৎস থেকে মোহনা পর্যন্ত প্রবাহ পথে যদি দুই বা তার বেশি স্বাধীন দেশের ওপর থেকে প্রবাহিত হয়, তখন তাকে আন্তর্জাতিক নদী বলে, যেমন গঙ্গা নদী আমরা বলতে পারি, ওকে, আন্তর্জাতিক নদীর উদাহরণ, ঠিক আছে। এছাড়া আমাদের আসে হচ্ছে নিত্যবহ নদী কাকে বলে, পরীক্ষায় আসে নিত্যবহ নদী, অনিত্যবহ নদীটাও আসে। নিত্যবহ নদী কি, যে নদীতে সারা বছর জল থাকে, তাকে নিত্যবহ নদী বলে, ওকে। সাধারণত উচ্চ প্রবাহ বা উচ্চ পার্বত্য অঞ্চলে হিমবাহ থেকে সৃষ্ট তথা বরফ গলা জলে পুষ্ট হয় এই ধরনের নদীগুলো। এই ধরনের নদীতে সারা বছরই আমাদের জল থাকে, যেমন গঙ্গা নদী। অনিত্যবহ নদী কাদের বলা হয়, অনিত্যবহ নদী কাদের বলা হয়, অনিত্যবহ নদী হচ্ছে যে নদীতে সারা বছর বা বর্ষাকাল ছাড়া অন্য কোনো সময় জল থাকে না, অর্থাৎ সারা বছর জল থাকে না, বা বর্ষাকাল ছাড়া অন্য কোনো সময়
জল থাকে না তাকে অনিত্যবহ নদী বলে। সাধারণত মালভূমি অঞ্চলের সৃষ্ট যে নদী বা বৃষ্টির জলে যে পুষ্ট নদী সেটায় সারা বছর জল পাওয়া যায় না। ওকে, যেমন ময়ূরাক্ষী নদী। ওকে, নিত্যবহ নদী কি বললাম? গঙ্গা নদী। অনিত্যবহ নদীর উদাহরণ কি দিলাম? যেমন ময়ূরাক্ষী নদী। পরীক্ষায় খুব আসে সেটা হচ্ছে ধারণ অববাহিকা, খুব ইম্পর্টেন্ট। ধারণ অববাহিকা অবশ্যই পড়বে। যেমন ধরো উচ্চগতি বা পার্বত্য প্রবাহের নদীর সৃষ্টির যে প্রাথমিক পর্যায়, সেখানে ক্ষুদ্র ক্ষুদ্র জলধারা দিয়ে গঠিত একটি মূল বা প্রধান নদীকে বলা হয় সাধারণত। পার্বত্য অঞ্চলে একটি মূল নদী ও তার উপনদী, শাখা নদী, ওই বিধৌত অঞ্চলটাকে ধারণ অববাহিকা বলা হয়। তার মানে বোঝাতে পারলাম কি বলছে? বলতে চাইছে কি যে উচ্চগতি বা পার্বত্য প্রবাহে নদীর সৃষ্টির প্রাথমিক যে পর্যায় আছে, উচ্চগতি বা পার্বত্য প্রবাহটা আমি বলছি কিন্তু, ঠিক আছে? নদীর সৃষ্টির যে প্রাথমিক পর্যায় আছে, ওকে, সেখানে ক্ষুদ্র ক্ষুদ্র জলধারা দিয়ে গঠিত। ক্ষুদ্র ক্ষুদ্র জলধারা, ধরো এখান থেকে একটা জলধারা বইছে, নদী বইছে, ধরো এখান থেকে একটা জলধারা বইছে, এখান থেকে একটা জলধারা বইছে। এবার জলধারাগুলো বয়ে কি করছে? একটা মূল নদীর সৃষ্টি করছে, একটা মূল নদীর সৃষ্টি করছে। বয়ে এখানে এসে মিশছে, এটাও এখানে এসে মিশছে। সব এগুলো পর্বত, ঠিক আছে? দেখা যাচ্ছে না, না? জাস্ট আ সেকেন্ড। হ্যাঁ, সব ধরো এগুলো পর্বত। ওকে, এখান থেকে ছোট একটা সরু নদী বয়ে আসছে, এখান থেকে বয়ে আসছে, এখান থেকে বয়ে আসছে, এসে কি করছে? এখানে এসে সব নদীগুলো মিশছে। তো অটোমেটিক এখানে কি হচ্ছে? একটা বড় নদীর সৃষ্টি হচ্ছে বা প্রধান নদীর সৃষ্টি হচ্ছে। তো পার্বত্য অঞ্চলে যে এই রকম মূল নদী ও তার যে উপনদী, শাখা নদী, যে বিধৌত অঞ্চলটা, তো যেখান থেকে সৃষ্ট হয়েছে বিধৌত অঞ্চলটা, ওই নদীর ধারণ অববাহিকা। তাহলে আমরা ধারণ অববাহিকা কি বলতে পারি? এই যে জায়গাটা, এটাকে আমরা বলতে পারি না ধারণ অববাহিকা। ওকে, তাহলে উপনদী কোনটাকে বলতে পারি? ধরো এটা হচ্ছে উপনদী, এটা হচ্ছে নদী, সব এগুলো একসঙ্গে সব মিশে নিয়ে একটা নদীর মোটা নদী একসঙ্গে এরমভাবে মিশবে, সবগুলো এসে মিশে এখানে সৃষ্টি হয়েছে। ওকে, ক্লিয়ার? তাহলে এটা আমাদের ক্লিয়ার হলো ধারণ অববাহিকা। জলবিভাজিকা কাকে বলে সেটাও পড়বে। জলবিভাজিকাটা বইতেই আছে। জলবিভাজিকা আমি আর ডিসকাশন করলাম না। দুটো নদীর মধ্যে যে আমরা বলতে পারি অস্থানান্তরিত পাহাড়, পর্বত, মালভূমি, উচ্চভূমি প্রভৃতি নদী অববাহিকার অপর একটি নদী অববাহিকার থেকে পৃথক বা বিভাজন করে, একে জলবিভাজিকা বলে। ঠিক আছে? মানে একটি নদী অববাহিকাকে যখন আরেকটা নদী অববাহিকার থেকে আলাদা করে দিচ্ছে, সেটাকে জলবিভাজিকা বলে থাকে। ঠিক আছে? ক্লিয়ার? তাহলে এটা তোমাদের আশা করি কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে। আরেকটা এখান থেকে পড়বে, সেটা হচ্ছে ষষ্ঠ ঘাতের সূত্র, পরীক্ষায় আসে। দেখো, নদী বহন করার ক্ষমতা তার জলের পরিমাণ এবং গতিবেগের ওপর নির্ভর করে। আবার নদীর গতিবেগ নদীর প্রত্যক্ষ ঢালের পরিমাণ ওপর কিন্তু নির্ভর করছে। যদি একটি নদীর গতিবেগ দ্বিগুণ হয় বা মানে ডাবল যাকে বলা হয়, দ্বিগুণ হয়, তবে তার বহন ক্ষমতা কি হবে? সেই অনুপাতে হবে 64 গুণ, আমরা বলতে পারি, বৃদ্ধি পাবে। ঠিক আছে? বা বলা যায় নদীর বহন ক্ষমতা তার গতির ষষ্ঠাঘাতের বৃদ্ধি পায়, একেই ষষ্ঠাঘাতের সূত্র বলে। তাহলে বোঝা গেল নদী বহন করার ক্ষমতা তার জলের পরিমাণ গতিবেগের ওপর নির্ভর করে। নদীর গতিবেগ নদীর প্রত্যক্ষ ঢালের পরিমাণের ওপর নির্ভর করে, যে কতটা প্রত্যক্ষভাবে ঢাল আছে তার উপর, পরিমাণের উপর নির্ভর করে। যদি একটি নদীর গতিবেগ দ্বিগুণ হয়, তবে তার বহন ক্ষমতা সেই অনুপাতে 64 গুণ হবে। তাহলে বলা যায় নদীর বহন ক্ষমতা তার গতিবেগের ষষ্ঠ ঘাতের বৃদ্ধি পায়। ওকে, একেই ষষ্ঠ ঘাতের সূত্র বলে। ক্লিয়ার? বোঝা গেছে? এইগুলো প্রশ্ন আসে সাধারণত। তাহলে কি কি বললাম? আন্তর্জাতিক নদী কাকে বলে আসে, আমাদের সঞ্চয় কাজ, নদীর সঞ্চয় কাজ, সঞ্চয় কার্য কখন হয়, ঠিক আছে, এটা প্রশ্ন এসে থাকে। নিত্যবাহ নদী, অনিত্যবাহ নদী আছে। আন্তর্জাতিক নদী কাকে বলে, জলবিভাজিকা কাকে বলে, ষষ্ঠঘাতের সূত্র কাকে বলে, এই ধরনের ধারণ অববাহিকা কাকে বলে, ওকে, এই ধরনের নদীর ক্ষয় কাজ, বহন কাজ, সঞ্চয় কাজ, এগুলো কাকে বলে, মানে ডিসকাশন করতে দেয়। এছাড়া ব্রহ্মপুত্র নদীর গতিবেগ, আদর্শ নদী কাকে বলে, গঙ্গা নদীর গতিবেগ, বদ্বীপ সমভূমি, এই ধরনের জিনিসগুলো কিন্তু
এসে থাকে। মিয়েন্ডার কাকে বলে, নদীর বাঁক যেটা হয় মিয়েন্ডার, সেটা প্লাবনভূমি, এই ধরনের প্রশ্নগুলো কিন্তু আমাদের পরীক্ষায় এসে থাকে। প্রশ্ন যা যা আসবে আমি বড় প্রশ্ন সব ছোট প্রশ্ন লিখিয়ে দেবো, প্রত্যেকে নোটিফিকেশন অন রাখবে। এখনের জন্য এটুকু, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, লাইক করো, খুব ভালো থাকো। চ্যাপ্টারটা পড়িয়ে দিলাম, দেখা হচ্ছে নেক্সট চ্যাপ্টার নিয়ে, খুব ভালো থেকো, টাটা।